সেটা হলো যে আমাদের যে ইয়াটা আছে, যে কি বলে প্রদর্শনী, যেটা যে জিনিস দিয়ে কোনো কিছু প্রমাণ হয় সেটা তো সাক্ষ্য বলে। তো সাক্ষ্য নানা ফর্মে আসতে পারে, টেস্টিমনি ফর্মে আসতে পারে, যেমন যেটাকে আমরা PW 1, 2, 3 বলি, অর্থাৎ মৌখিক সাক্ষী, ওরাল। তখন আমরা সেটার নাম্বারিং একটা দিই, PW 1, 2, 3, তাই না? তারপরে যদি আপনি ডকুমেন্টারি এভিডেন্স দেন তাহলে সেটাও আমরা একটা মার্কিং করি, 1, 2, 3 বা ABCD। আপনি যদি ফিজিক্যাল এভিডেন্স দেন বা ম্যাটেরিয়াল এভিডেন্স দেন সেটাও আমরা একটা মার্কিং করি রোমান সংখ্যা দিয়ে, 1, 2, 3 বস্তু প্রদর্শনী হিসেবে। তাহলে আমাদের এভিডেন্স একটা সেকশন 3-তে এই এভিডেন্সকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেটা 2022 সেপ্টেম্বরে যে সংশোধনীটা আসলো সেটা সহ যদি আমরা দেখি, এভিডেন্স এখন হলো 3 প্রকার। একটা হলো যে আপনার ওরাল এভিডেন্স, একটা হলো ডকুমেন্টারি এভিডেন্স, আর একটা হলো ফিজিক্যাল এভিডেন্স। এই ডকুমেন্টারি এভিডেন্সের মধ্যে আবার এখন ইলেকট্রনিক এভিডেন্সও আছে। হাওয়ার এই 3 ধরনের এভিডেন্স। তো এই 3 ধরনের এভিডেন্স যদি কোনো বিরোধী বিষয় প্রমাণ, ওরাল, ডকুমেন্টারি, ফিজিক্যাল এভিডেন্স বা ম্যাটেরিয়াল এভিডেন্স, যেটাকে আলামত বলা হয় আর কি, আলামত। এই ডকুমেন্টারি এভিডেন্সের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটা জিনিস, সেটা 2022 সালের সেপ্টেম্বর মাসে যে পরিবর্তনটা এভিডেন্স একটা আসলো সেটা হলো ইলেকট্রনিক এভিডেন্স। ইলেকট্রনিক এভিডেন্স। তা হাওয়ার ডকুমেন্টারি এভিডেন্সের জায়গায় ইলেকট্রনিক রেকর্ড যোগ হবে আর কি। তাহলে ওইটা একটা আইটেম। ম্যাটেরিয়াল এভিডেন্স বা ফিজিক্যাল এভিডেন্স বা ফরেন্সিক এভিডেন্স সেটা হলো আরেকটা আইটেম, আর হলো ওরাল এভিডেন্স টেস্টিং। তো আপনি যখন বিরোধীয় কোনো বিষয় প্রমাণ করার জন্য যে কোনো ধরনের সাক্ষ্য উপস্থাপন করুন না কেন, তাতে আমরা একটা আইডেন্টিফিকেশন মার্ক দিই। যেমন ধরেন আপনি ওরাল এভিডেন্স দিলেন, তখন আমরা বলি যে PW 1, 2, 3, অথবা DW থেকে যদি আসে DW 1, 2, 3 একটা মার্কিং করি। কেন মার্কিং করা হয় আবার থেকে পরে বলতেছে কেন মার্কিং করা হয়। আবার ডকুমেন্টারি এভিডেন্স যদি দেন, ডকুমেন্টারি এভিডেন্স দিলেন 1974 সালের মানে কোম্পানিগঞ্জ থানার 526 নম্বর রেজিস্টার্ড দলিল, দাতা অমুক, গ্রহীতা অমুক, এই যে একটা দলিল মনে করেন দিলেন, এইটার উপর একটা মার্ক দেওয়া হয়। তারপরে আপনি একটা বস্তুগত সাক্ষ্য উপস্থাপন করলেন, যেমন মাদক হতে পারে, একটা অর্নামেন্টস হতে পারে বা অন্য কোনো কিছু, সেটার উপর একটা মার্ক দেওয়া হয় বস্তুগত। কেন মার্ক দেওয়া হয়? মার্ক দেওয়া হয় এই কারণে, আলোচনার সুবিধার্থে। আরেকটা হলো যে এটা কোন পক্ষ থেকে উপস্থাপন হয়েছে সেটা সহজে বোঝার জন্য। যেমন ধরেন যদি একটা আলামত, যদি ধরেন ডকুমেন্টারি এভিডেন্স যদি প্রসিকিউশন থেকে উপস্থাপন হয় তাহলে আমরা দেই মানে 1, 2, 3, বা যদি ইয়া থেকে হয় তাহলে হ্যাঁ অ্যালফাবেট দেওয়া হয় ABCD এইভাবে। তাহলে সহজে বোঝা যায় কোন ডকুমেন্টসটা কোন সাইডের। আর এই ডকুমেন্টসটার অনেক বড় একটা নাম থাকে, অমুক তারা এটা কবলা দলিলকে সেল ডিড দাতা গ্রহীতা অমুক সাব রেজিস্ট্রি অফিসের, এইটার ডিটেলস বর্ণনা না দিয়ে শুধু বলা হয় যে এক্সিবিট 3 থেকে প্রমাণ দেখা যায় যে তিনি এই সম্পত্তিটা গত 1 তারিখ কিনেছেন সংক্ষেপে। ঠিক এই কারণে ইয়া করা হয়, এটাকে মার্কিং করা হয়। এখন কথা হলো আপনি এজাহার মার্কিং চাচ্ছেন ক্রিমিনাল মামলায়, তো এজাহারকে আপনি এই যে 3টে এভিডেন্স, এটা কোন ক্যাটাগরিতে আপনি ফেলতে চান বা পারবেন? এটা একটা ইনফরমেশন। 154 ধারার বিধান অনুযায়ী অল ইনফরমেশন রিলেটিং টু কমিশন অফ কগনিজেবল অফেন্স গিভেন ইন রাইটিং অর ওরাল ইত্যাদি। তো এটা ইনফরমেশন, এইটা এভিডেন্স না। তাহলে এইটাকে যে আপনি মার্কিং চাচ্ছেন, তাহলে এটা তো এভিডেন্সে না, তাহলে এটাতে মার্ক হবে কীভাবে? এটা কোনো ধরনের এভিডেন্স না ওরাল এভিডেন্স না ডকুমেন্টারি এভিডেন্স। হ্যাঁ, এটা একটা মেয়ার ইনফরমেশন ছিল, যেটাকে আমরা PRBর ভাষা বলি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তাহলে এই যে এফআইআরটা একটা ইনফরমেশন, এটা কোনো মানে নাইদার ডকুমেন্ট নট ওরাল এভিডেন্স,
আর অন্যগুলো তো নয়, বস্তুগত তো নয়। তাহলে যখন আদালত সাক্ষ্য হিসেবে কোনো কিছু গ্রহণ করবে তখন এটার উপর একটা মার্ক ফেলবে। মার্ক ফেলার অর্থ হলো যে দ্য কোর্ট হ্যাজ অ্যাডমিটেড দিস ইন এভিডেন্স। সাক্ষ্যে গৃহীত হলে তখন তার উপর একটা মার্ক পড়ে। তাহলে এই যে এজাহার বলতেছেন অথবা সিএস বলতেছেন অথবা এই যে আপনি স্বাক্ষরের কথা বলতেছেন, যেমন ধরেন আপনি যেটা বলতেছিলেন জব্দ তালিকা। জব্দ তালিকা অবশ্যই ইটস এন এভিডেন্স এবং এটা একটা ডকুমেন্টারি এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্স অফ হোয়াট? অ্যাজ টু রিকাভারি অ্যান্ড দ্য থিংস রিকাভার্ড। কোন স্থান থেকে কতটা সময় কে করলো, কার উপস্থিতিতে করলো, এইটার একটা ডকুমেন্টারি এভিডেন্স। এটা কী কী হলো, এখন কার কার উপস্থিতিতে হলো? জব্দ তালিকার সাক্ষী। এখন জব্দ তালিকার সাক্ষী কখনো কখনো দেখবেন, যেমন মাদকের মোকদ্দমাগুলোতে বলে যে না আমাদের সামনে তো এটা হয়নি বা আমাকে এটা দেখায়নি বা এই যে স্বাক্ষর নিয়েছে এটা আমার না। যদি মানে ইফ দ্য সিজলিস্ট উইটনেস ডিনাইজ হিজ পুটিং সিগনেচার দ্যাট দ্য থিংস রিকভার্ড ইন প্রেজেন্স অফ হিম, এই পুরো জিনিসটা যদি অস্বীকার করে, অনলি দেন ইউ মে অ্যাজ এ প্রসিকিউশন লয়ার পুট দ্য সিগনেচার ইন এভিডেন্স, এভিডেন্সিং দ্যাট হি পুট দ্য সিগনেচার অন দ্য সিজার লিস্ট। এই যে স্যার দেখেন উনি তো সিজার লিস্টে সাক্ষ্য দিয়েছে কিন্তু নাও হি ইজ ডিনাইং। তখন অনলি দেন দ্য সিগনেচার পুট অন দ্য সিজার লিস্ট উইল বি অ্যাডমিটেড ইন এভিডেন্স, এবং যখন অ্যাডমিট হবে এভিডেন্স তখন আদালত এটার উপর একটা মার্ক দেবেন। কিন্তু আপনার এই যে যিনি সিজার লিস্টে উইটনেস আসছেন তিনি তো আদালতে শপথ নিয়ে সাক্ষ্য দিয়ে বলতেছে যে না এটা আমার সামনে উপস্থাপন হয়েছে, জব্দ তালিকায় আমি সাক্ষ্য দিয়েছি, আমার সামনে হয়েছে। হি অ্যাডমিটস। তার অ্যাডমিশনটা যতক্ষণ পর্যন্ত কোনো চ্যালেঞ্জ নিজের পক্ষ থেকে না আসে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমার দরকার নাই। না এটা দরকার নাই, বৃত্তি পাবে এটাই। হ্যাঁ, উনি তো জবানবন্দিতে শপথ নিয়ে বলতেছেন যে এটা আমার সামনে উপস্থাপন হয়েছিল, আমার তল্লাশির সময় আমি ছিলাম, উপস্থাপনের সময় আমি ছিলাম। আমি নিলাম, কিন্তু আপনি যেটা বললেন স্যার এফআইআর এর বিষয়টা অনেক সময় দেখছি, আমার মানে এই মুহূর্তে আমার মনে পড়ে যায়, আমি অনেক ডিসিশনে দেখছি যে আমাদের উচ্চ আদালতে এই মর্মে একটা ফাইন্ডিংস দিয়ে থাকেন যে এফআইআর এখানে একটা এক্সিবিট হয় নাই, এফআইআরটা এক্সিবিট হয় নাই। এইটা প্রসিকিউশনের একটা দুর্বলতা হিসেবে উচ্চ আদালতে অনেক সময় স্যার এটা মানে মন্তব্য করে থাকেন পর্যবেক্ষণে। তো এই জায়গাটায় কেন হয় স্যার? আমি আপনাকে এক্সপ্লেন করলাম যে ট্রায়ালে কোন কোন জিনিস উপস্থাপিত হয়। ট্রায়ালে মেইনলি উপস্থাপিত হয় এভিডেন্স। সেই এভিডেন্সগুলো কী কী সেটা আমি আপনাকে বললাম, যে ওরাল এভিডেন্স হতে পারে, ডকুমেন্টারি এভিডেন্স হতে পারে, আর ইলেকট্রনিক রেকর্ড হতে পারে। কিন্তু এফআইআরটা কোনো ফর্মে এভিডেন্সিয়াল ভ্যালু বহন করে। এটা তো এভিডেন্স না, না না, এটা আপনি বলছেন একটা ইনফরমেশন। এটা একটা ইনফরমেশন। এটা ইন রাইটিং দিয়েছে অথবা ওরাল দিয়েছে, এটাকে রিডিউস ইন্টু রাইটিং করা হয়েছে ওরাল দেওয়া হলে। এটা অপরাধ সংগঠনের একটা তথ্য দেওয়া হয়েছিল। এটা তো এভিডেন্সের মানে ক্যাটাগরিতে আমরা ফেলতে পারছি না। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আমি স্যার ওই যে মানে আমি আজকে যাই ডাইরেক্ট নেব আপনার ওই যে যেমন সেদিন আপনি 154 এভিডেন্স অ্যাক্টের 154 আপনি বলছেন না উনি আপনি হোস্টেল করতে পারেন না। হোস্টেল করার জন্য আপনি মানে আপনি আদালতকে অনুমতি নিতে হবে। আপনি আবেদন জানাতে পারেন, হোস্টেলের অনুমতি দিবেন আদালত, একটা ম্যাটার। গতকালকে আপনি বললেন 378 চুরির সংজ্ঞা দিছে, আপনারা পরে আসবেন ইনগ্রেডিয়েন্টগুলো কি। আজকে ওনারা সাবমিশন দিলেন, আমি গতকালকে রাত্রে পড়লাম এই অপোজিশন যে সাবমিশনটা দিলেন, আমি চুরির দিকে যদি থাকায় আর বর্ণনাটা যদি হয় এটা অনেকটা ডাকাতি প্রকৃতির মতো, সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত নেবেন স্যার, এটা আমি পাইছি। তো আরেকটা না, I was not satisfied about their submission. They could not make me understand even মানে in a meager মানে সামান্যতম মানে আমাকে স্যাটিসফাই করতে পারেনি। না স্যার, আমি বলছি আদালত যে সিদ্ধান্ত নেবেন এটা। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি 221A গতকালকে বলছিলেন, 220A না 221 for subsection 5 221 CRP। হ্যাঁ, এটা আমি এটা গতকালকে নিয়েছিলাম আমি 221 সাবসেকশন 5 এটা ওই যে এই চ্যাপ্টারটা স্যার চার্জ
গঠন বা এই চ্যাপ্টারটা চার্জ সংক্রান্ত এই বিষয়টা। চার্জ সংক্রান্ত এটা বলে দিছে। হ্যাঁ, তো ওই বিষয়গুলো তো যে কিতাবগুলো আছে এটা আমি নিব। আর এফআইআর সংক্রান্তে এই যে আপনার যে বর্তমান আজকের যে লেসনটা নিলাম স্যার, জি তো সেই ক্ষেত্রে উচ্চ আদালত যে জায়গাটায় অবজারভেশন দিলেন এইটাকে আমরা মৌলিক অবজারভেশন বলবো না। যদি কেউ দিয়েও থাকেন তাহলে এটা অবজারভেশনটা মৌলিক না, এটা মানে কোনোভাবে যাচ্ছে না আমার এভিডেন্সিয়াল যে তিনটা যে আমরা যে এভিডেন্স যেটাকে আমরা বলি এটার সাথে যাচ্ছে। ঠিক আছে স্যার।